আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার জন্ম নিবন্ধনটা সংশোধন হয়ে গিয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পূর্বের জন্ম নিবন্ধন সনদ, যেটার মধ্যে আমার বাবা-মায়ের নাম ভুলভাবে দেওয়া আছে, তাদের এনআইডি কার্ডের মতো নাই। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি আজকেই হাতে পেলাম। আজকে 15 তারিখ মে মাসের। এটা আমি আজকে হাতে পেলাম। এখন আমি আপনাদেরকে পুরো বিষয়টা, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা পেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের প্রথম ভিডিওটা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে নিজের কাগজপত্রে বাবা মায়ের আক্ষরিক নাম সংশোধন, সেখানকার যে প্রথম ভিডিও, অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধন ঠিক করার যে প্রসেসটা, সেটাই আজকে আপনাদের সাথে পুরো এ টু জেড শেয়ার করব। আমি হচ্ছে আমার জন্ম নিবন্ধনটা অলরেডি হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা হাতে পেলাম, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের কাছে একদম বিস্তারিতভাবে কথা বলবো, একদম খরচ সহ, ডেট সহ, ভোগান্তি সহ, অর্থাৎ কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কোন কোন জায়গায় যেতে হয়েছে, কত টাকা খরচ হয়েছে, একদম গাড়ি ভাড়া সহ টোটাল সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব, যাতে করে আইডিয়া থাকে আপনাদের যে কিভাবে কি করতে হয়। শুরুতে বলে নেই, আমার বাবা মায়ের আক্ষরিক নাম সংশোধনের জন্য আমি আবেদন করি। আপনাদেরকে একটা উদাহরণ যদি দেই, মানে আমার সংশোধনটা হচ্ছে এরকম যে, সাপোজ একটা ছদ্মনাম ধরি, যে আমার বাবার নাম তার আইডি কার্ডে মোহাম্মদ ইয়াকুব আলী, কিন্তু আমার সকল কাগজপত্রে শুধু ইয়াকুব আলী, মোহাম্মদটা নেই। তো ওই নামের আগে মোহাম্মদটা যুক্ত হবে। আবার আমার মায়ের নাম ধরেন 3 অক্ষরের কোনো একটা নাম, তো মায়ের আইডি কার্ডে 3টা অক্ষরই আছে, মানে এটা শব্দ, সরি, 3টা শব্দের একটা নাম। তো আমার আইডি কার্ডে শুধুমাত্র প্রথম দুটো অক্ষর আছে এবং শেষের যে শব্দটি সেটি নেই আর কি। তো এই হচ্ছে আমার সংশোধন। এখন এগুলাকে বলা হয় সংযোজন বিয়োজন এবং অথবা আক্ষরিক সংশোধন। এগুলোর জন্য খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তো আমি জন্ম নিবন্ধনটা ঠিক করলাম। এখন এবার আপনাদেরকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কিভাবে আমি এটা ঠিক করেছি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারাও পরবর্তীতে উপকৃত হতে পারেন আপনারা যখন নিজেদের এগুলো ঠিক করতে যাবেন। তো এবার আমি আপনাদেরকে ডেট এবং খরচ সহ সকল কিছু বলছি। আমি একটা নোট করে রেখেছি, যেটার মধ্যে আমি সকল কিছু লিখে রেখেছি যে আমি কোন দিন কি কি করেছি। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি, এর আগের কথাগুলো আমি অলরেডি সকল কিছু সংশোধন করার পরে ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ, যাতে করে আমি সমস্ত তথ্য একটা ভিডিওতে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমি সর্বপ্রথম 5/5/24 অর্থাৎ মে মাসের 5 তারিখে আমি অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশনটা আপনারা ঘরে বসে করতে পারবেন, তবে আমি যেহেতু প্রথমবার করেছিলাম, তো যার কারণে আমি এত রিস্ক নেই, আমি দোকান থেকেই করেছি। সর্বপ্রথম আমি যখন মনস্থির করি যে আমি আমার এগুলো চেঞ্জ করবো, আমি সরাসরি আমার কাউন্সিলর অফিসে চলে যাই। আপনারা যদি সিটি কর্পোরেশন বা শহরের এলাকায় থাকেন, কাউন্সিলর অফিসে যেতে পারেন, অথবা গ্রামের দিক হলে আপনার চেয়ারম্যানের যে অফিস, ওখানে হয়তো আপনারা যেতে পারেন। তারা হয়তো আপনাকে বলে দিবে যে কি কি লাগবে। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানকার কাউন্সিলর অফিসটা খুবই হেল্পফুল, মানে মোটামুটি ভালোই হেল্পফুল। পরবর্তীতে কি হয়েছিল এটা আপনাদেরকে বলবো। তো আমি বলি যে আমি আমার সকল ডকুমেন্ট চেঞ্জ করতে চাই, তো ওনারাই বলে যে আপনি সবার আগে আপনার জন্ম নিবন্ধনটা ঠিক করেন। তো জন্ম নিবন্ধনটা ঠিক করতে কি করতে হবে, বললো যে একটা ওনাদের এই হয়তো ওনাদের সাথে অ্যাফিলিয়েটেড, যদি আমি বলি যে একটা দোকান আছে কম্পিউটার, বলে ওই দোকানে যান, ওনাকে বললে উনি সব করে দিবে। তারপর ওই অ্যাপ্লিকেশন করার পরে ওই যে ডকুমেন্টগুলো থাকবে ওগুলো নিয়ে আমাদের এখানে জমা দিবেন। তো সর্বপ্রথম আমি 5 তারিখে দোকান থেকে অ্যাপ্লিকেশন করি। যদিও আমি আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে দেখিয়ে দিব কিভাবে আপনারা করতে পারেন, যাতে করে আপনারা নিজে নিজে ঘরে বসে এই জিনিসটা করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। অনলাইনে নিজের জন্ম নিবন্ধনে বাবা মায়ের নাম সংশোধন করার জন্য আমাদেরকে সবার আগে আমাদের যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলোকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডারে আমার যে যে ডকুমেন্টগুলো, আমি যে বিআরসি কারেকশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে গ্যালারিতে, সেখানে আমি আমার যে 3টা ডকুমেন্টস ওগুলো আগে থেকে রেডি করে রেখেছি। এগুলোর মধ্যে হচ্ছে আপনাদের নিজের এনআইডি কার্ড, যেটা হচ্ছে আমার এনআইডি কার্ডটা আমরা পরবর্তীতে দিব, আমাদের বাবার এনআইডি কার্ড এবং আমাদের মায়ের এনআইডি কার্ড। আপনারা সর্বপ্রথম এগুলোর 3টা ফটোকপি করে নেবেন। ফটোকপি করার পরে ফটোকপিগুলোর সুন্দর করে একটা ছবি তুলে নেবেন একটা একটা করে, বাস, তাহলে আপনাদের কাজ শেষ। এখন আরেকটু কাজ আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, সাপোজ এই ইমেজটার ফাইল যে সাইজ, এটা কিন্তু যে দেখতে পাচ্ছেন 2.52 MB, অর্থাৎ 2 MBর উপরে। এই ইমেজটা কিন্তু আমাদের বিডিআরআইএস, অর্থাৎ যে ওয়েবসাইটটা আছে জন্ম নিবন্ধনের, সেটা কিন্তু গ্রহণ করবে না, কারণ ওনাদের লাগবে 2 MB অথবা তার চেয়ে নিচের সাইজের কোনো ফাইল। তো এখন এই ছবিটাকে 2 MB বা তার নিচে কনভার্ট করার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটো, তারপর হচ্ছে রিসাইজার, ফটো রিসাইজার লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন 3 নম্বর যে অপশনটা রয়েছে ফটো রিসাইজার ডট নেট, এই ওয়েবসাইট আপনারা চলে যাবেন। এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে কিন্তু রিসাইজার ওয়েবসাইটে আমরা চলে আসব।
আসার পরে যে ক্লিক হেয়ার টু সিলেক্ট ফাইলস এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টটাকে এডিট করতে চাই ওইটা সিলেক্ট করব। আমি আমার এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা এটার ফরম্যাট দেখতে পারবেন, এটা জেপিজি ফরম্যাটে আছে। ওকে, কিন্তু এটা সাইজটা ঠিক নাই, 2.5 এমবি, যেটাকে আমাদের টু এমবির নিচে নামাতে হবে। আর পিক্সেলটা এখানেও তো একটা ম্যাটার করে না। তো নেক্সটে ক্লিক করলাম। এখানে তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, আমাদের কি কি দরকার, ইমেজ ফাইল দরকার আমাদের, রেজুলেশন অরিজিনালটা রাখতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে ফাইল সাইজটাকে আমরা লিমিট করব। এখন আমরা এখানে দিব যে আমরা কি চাই। আমরা চাই এটা লেস দেন, এখানে কেবি আছে, এটাকে আমরা এমবিতে সিলেক্ট করে দিব, অ্যান্ড লেস দেন 2, অর্থাৎ লেস দেন 2, নিচে হচ্ছে এমবি, 2 এমবির নিচে করতে চাই এবং এটা জেপিজি ফরম্যাটে থাকুক। এবার নেক্সটে ক্লিক করি। এবার আমরা যে দেখাচ্ছে এখানে, তারপরে যদি আবারও নেক্সটে ক্লিক করি, তারপর এটা জেনারেট করবে। এই যে হয়ে গেছে একদম বরাবর 2 এমবির সাইজ। এখন এটাকে আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড করার পরে যে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড 1.96 এমবি, অর্থাৎ 2 এমবিরও কিন্তু কম। এখন আমরা এই ফাইলটাকে ওয়েবসাইটে অ্যাটাচ করতে পারবো। আপনারা এখানে গিয়ে এসে সার্চ দিবেন BDRIS gov.bd, একটু লিখলে হবে। আপনারা তারপর এন্টার ক্লিক করবেন। তারপরে যেখানে জাস্ট যে কোনো একটা এদের ওয়েবসাইটে ঢুকলে হবে। ঢোকার পর আমরা এখান থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে রাখেন। এই যে এখানে ডেস্কটপ সাইট যেটা, হ্যাঁ, ডেস্কটপ সাইটটাকে আপনার টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে কম্পিউটারের স্ক্রিনের মতো দেখাবে। এই যে উপরে জন্ম নিবন্ধন আছে, এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটা যে স্ক্রিনে যে কোনো জায়গায় একটা ট্যাপ করলে চলে যাবে। কারণ হচ্ছে আপনারা যদি এভাবে ক্লিক করেন শুধু, এটা দেখছেন মানে এটা চলে যায়, এখানে থাকে না। পিসিতে করলে সুবিধা হয় যে মাউসের পয়েন্টারটা হোভার করলে মানে এটার উপরে রাখলে নিচের এই মেনুগুলো শো করে, কিন্তু মোবাইলে তো এরকম অপশন নেই, তো আমাদেরকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটা আসবে, তো এটাকে আমরা স্ক্রিনে যে কোনো এক জায়গায় ট্যাপ করলে এটা চলে যাবে। তো আমরা যাবো জন্ম নিবন্ধনে, চাপ দিয়ে ধরে রাখলাম, ট্যাপ করলাম। এরপরে আমরা করব জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, একদম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, শেষ শেষ থেকে 2 নাম্বার, এখানে ক্লিক করলাম। এখানে এসে আপনার যেই জন্ম নিবন্ধনটা ঠিক করতে চাই সেই জন্ম নিবন্ধনের নম্বরটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে, ওই মানে আপনার জন্ম নিবন্ধনের যে ডেটটা আছে ওইটাই সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন খুঁজেই পাবে না সার্ভার। তারপর হচ্ছে এখানে একটা নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলে আপনার এখানে জন্ম নিবন্ধনটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে এই যে অ্যাকশনে গিয়ে আমরা সিলেক্ট করব নির্বাচন করুন। আপনাকে এরকম একটা মেসেজ দিবে, আপনি কি নিশ্চিত? তো আমি নিশ্চিত, কনফার্ম। তো কনফার্মে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসবে। এখানে সবার আগে আমি কয়টা জিনিস সংশোধন করব, আমি হচ্ছে 4টা জিনিস সংশোধন করব। এগুলো হচ্ছে আমার বাবার নামের ইংরেজি নাম বাংলা নাম, মায়ের নামের ইংরেজি নাম বাংলা নাম, টোটাল 4টা। তো আমি এখানে 4টা আগে যেখান থেকে সিলেক্ট করে রাখি। একটা হচ্ছে আমার পিতার নাম বাংলা, এটা সংশোধন করব। এরপরে আবার হচ্ছে আরও তথ্য সংযোজন করুন, এখানে আবার ক্লিক করবো আমরা। এখান থেকে আমরা বিষয় নির্বাচন করব, আরেকটা হচ্ছে পিতার নাম ইংরেজি। তো আপনারা এখানে যা যা সংশোধন করতে চান সেটা জাস্ট এখানে লিখে দিবেন, সঠিকটা এখানে লিখে দিবেন। এই যে চাহিত সংশোধিত তথ্য, এই ট্যাবের ভিতরে আপনারা আপনাদের এই যে কাঙ্ক্ষিত যে নামটা ওইটা এখানে দিয়ে দিবেন, যেটা আপনাদের বাবা মায়ের এনআইডি কার্ডে আছে। এবার আপনারা এটার প্রমাণস্বরূপ এখানে অবশ্যই আপনাদেরকে সংযোজন করতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে এখানে লেখা আছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিইজি পিএনজি আপলোড করা যাবে, কোনো পিডিএফ কিন্তু এখানে অ্যাড করা যাবে না। আর প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ 2 মেগাবাইট সাইজ তারা অ্যাকসেপ্ট করবে। তো আমরা এখানে সংযোজনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে এবং সর্বশেষ আমি যেই ছবিটা এডিট করেছিলাম 2 এমবির নিচে নিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। তো জাস্ট এখানে ক্লিক করব, তারপর অ্যাড ওয়ান। এই যে দেখছেন খুব সুন্দর করে কিন্তু আমার ফাইল অ্যাড হয়ে গেল, এখানে ছবিতে আকারে দেখানো হচ্ছে। এখন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে যে আমরা এটা কি অ্যাড করলাম। তা আমরা এটা অ্যাড করলাম নিজের জাতীয় পরিচয়পত্র। তো এখানে দেখবো আমরা সেটা কোথায় আছে। আমরা এখানে দেখবো যে নিবন্ধনাধীন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র, এখানে এটা সিলেক্ট করে দিলাম। সেম ভাবে আপনারা এই যে এখানে আবার সংযোজনে ক্লিক করবেন। সংযোজনে ক্লিক করে এবার আপনার বাবার এবং আপনার মার দুইজনেরটা দিয়ে দিবেন, বাস আপনাদের টোটাল 3টা ফাইল হবে। আর ফাইলগুলোর টাইপ যেটা এখানে অবশ্যই নাম যেটা সেটা সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। যেমন এখানে আমার জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করেছি। আমরা এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে আমরা দিয়ে দিব নিজ দিলে আর তো অন্যান্য কিছু হবে না, অটোমেটিক আপনার নাম চলে আসবে। আর আমি যেহেতু আগের বার করে ফেলেছি এই জন্য আমার নাম্বার আর চেঞ্জ করা যাচ্ছে না। আপনারা যদি নতুন করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে নতুন একটা নাম্বার দিবেন। নাম্বার দিলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা করে সাবমিট করে দিলেই আপনাদের কাজ শেষ। এরপর আপনারা জাস্ট ওটা প্রিন্ট করবেন। একটা আপনাদের কাছে 2 পেজের মেবি 2 পেজ বা 3 পেজের হতে পারে, আমার বেলায় 2 পেজের একটা আবেদন কপি এসেছিল, ওইটা প্রিন্ট করে নেবেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে ওইটা।
এরকম একটা পেজ আসবে যেখানে আপনার যে আপনি সংশোধন করেছেন। আমার এখানে দেখেন আমি কয়টা সংশোধন করেছি টোটাল ১, ২, ৩, ৪, ৫টা। তো আমার নামের বাংলাটা ছিল না, সেজন্য আমি বাংলাটা অ্যাড করেছি। আমার আগের জন্ম নিবন্ধনটা ইংরেজিতে ছিল পুরোপুরি, যার কারণে আমার বাংলা কিছু ছিল না, আমি আমার বাংলা নামটা অ্যাড করেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথম পেজে এরকম আপনারা যা যা সংশোধন করতে চাবেন সেটা এরকম একটা যে লেখা থাকবে সংশোধনের কারণ আর এই যে যা যা সংশোধন করতে চান এটা একবার একটু চেক করে নেবেন। তারপরে এই যে ওনারা এই যে ওয়ার্ড কাউন্সিলর এটা জমা দেওয়ার পরে ওনারা এখানে একটা তারিখ লিখে আপনার একটা আইডি দিবে ১৯৪৩ আমার আর তারিখটা লিখে দিবে। আর সেকেন্ড পেজে আপনারা সেম ভাবে যেখানে স্বাক্ষর টাক্ষর আমি করি নাই, কিছুই লাগে নাই, উনি বলেও নাই আমাকে, তো আমি করিও না, এটা লাগে নাই। তো হচ্ছে সেকেন্ড পেজে যেখানে এখানে লেখা আছে পেজের টোটাল 2 of 2, হ্যাঁ, এই যে 2 out of 2 নিচে। সো এখানে 2টা পেজের আবেদনপত্র এখানে থাকবে। এটা নিয়ে আপনারা কাউন্সিল অফিসে জমা দিলে কাউন্সিলর আপনাকে এরকম একটা তাদের অফিস থেকে তারা আপনার কাছ থেকে যে মানে পরিমাণ মতো ফি যেটা আপনি আবেদন করেছেন, যদি আপনি জন্ম নিবন্ধন সরি যদি জন্ম নিবন্ধনের নাম চেঞ্জ করতে চান তাহলে 50 টাকা নিবে, আর যদি নাম এবং বয়স দুইটাই চেঞ্জ করতে চান তাহলে 100 টাকা নিবে। তো ওইটা নিবে, নেওয়ার পরে আপনাকে এরকম একটা ফাইল মানে এরকম একটা ডকুমেন্ট এটার উপরে এই ডকুমেন্টের উপরে এটা বসিয়ে দিবে আপনার এখানে আপনাদের লিখে দিবে যে আমাকে লিখে দেওয়া হয়েছিল যে ডিসি অফিস সদরঘাটে যেতে হবে। আমি আবেদন করেছিলাম 5 তারিখে, মানে 5 তারিখে আমি এটা কাউন্সিল অফিসে জমা দিই, 5 তারিখে অ্যাপ্লাই করে 5 তারিখে ওনাদের এখানে জমা দিই। তো এইভাবে আপনারা এটা এখান থেকে জমা দিবেন। তো এই তো গেল অ্যাপ্লিকেশন করার পর্ব। আমি কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করে এই জিনিসটা আমি মানে সাথে ওখান থেকে অ্যাপ্লিকেশন করে সাথে সাথে কাউন্সিল অফিসে জমা দিয়ে দিই। কাউন্সিল অফিসের সামনে কম্পিউটার দোকানটা ছিল। তো এই ক্ষেত্রে আমার দোকানদারকে অর্থাৎ যে কম্পিউটার দোকান থেকে আমি অ্যাপ্লিকেশনটা করি তাকে 228 টাকা দিতে হয়েছে, যেটা আপনারা বাসায় বসে করলে হয়তো এত টাকা লাগবে না, জাস্ট দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রতি সাদা কালো পেজের প্রিন্টের জন্য 5 টাকা করে রাখে, আর রঙিন কাগজ হলে 10 টাকা করে রাখে পার পেজ। তো যেহেতু উনি অ্যাপ্লিকেশন করেছে তার জন্য উনি ওনার ফি সহ টোটাল 228 টাকা রাখেন। এবং এরপর আমি যখন কাউন্সিলর অফিসে জমা করি তো আমার টোটাল 2টো জন্ম নিবন্ধন ছিল। আপনার যদি শুধু নিজেরটা হয় তাহলে আপনার 50 টাকা লাগবে। আর কোনটার জন্য কত টাকা খরচ সেটা আমি আপনাদেরকে একটা ছবি দিচ্ছি, এই ছবির মধ্যে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আইডি কার্ডের সাথে আমার মায়ের জন্ম নিবন্ধনের মিল ছিল না, যার কারণে আমি তারটাও সংশোধন করি। তো তার সমস্যা ছিল, তার নামে কিছু সমস্যা ছিল এবং তার বয়সটা ভুল ছিল একদিনের। অর্থাৎ তার জন্ম তারিখ ধরেন সাপোজ 15 তারিখ, কিন্তু যেটা জন্ম নিবন্ধনের 14 তারিখ লেখা। তো আমি এই একদিনটা চেঞ্জ করি, এই জন্য বয়স সংশোধনের ক্ষেত্রে আপনাদেরকে 100 টাকা দিতে হয় সরকারি ফি, আর নাম সংশোধনের বেলায় 50 টাকা। তো যেহেতু আমারটা আমার নিজের নাম সংশোধন এবং আমার মায়ের বয়স সংশোধন সহ নাম সংশোধন সব মিলিয়ে আমার কাউন্সিল অফিসে 150 টাকা জমা দিতে হয়। তো কম্পিউটার দোকানে গেলেও 228 টাকা এবং কাউন্সিলর অফিসে জমা দিই 150 টাকা। তাদের কাছে যখন আমি 150 টাকা সহ জমা দিই তারা আবার ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন করে মেবি, তো ওইটার একটা প্রিন্ট কপি আবার আমি আপনাদেরকে ছবিতে দেখাবো। আমার ওই দোকান থেকে যে অ্যাপ্লিকেশনটা করে এনেছি ওই ডকুমেন্টগুলোর সাথে উপরে আরেকটা পেজ ওনারা স্টেপলার করে মেরে দেয়, আর উপরে সিল মেরে দেয় ওনাদের কাউন্সিল অফিসের, এবং আমাকে বলে যে আপনি ডিসি অফিসে যাবেন সদরঘাট। এরপর হচ্ছে আমি ডিসি অফিসে যাই, সেখানে যাওয়ার ছোট কিছু ক্লিপস আমি হয়তো এখানে অ্যাড করে দেবো, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন। আমি এখানে দাঁড়িয়েছি ট্রেনে ওঠার জন্য। আমার গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশ সচিবালয়। ওখান থেকে আমি নেমে বাসে করে হয়তো ইনশাল্লাহ ডিসি অফিসে যাব। সদরঘাটে আসা যাওয়ার পথে অনেকবারই আমার ডিসি অফিসটা দেখা হয়েছে, তবে কখনো ভিতরে ঢোকা হয়নি। তো আজকেই প্রথম আমি ওখানে যাচ্ছি। আমার আগে যেহেতু কখনো যাইনি, আমার গুগল ম্যাপই একমাত্র ভরসা। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এখন আমি ট্রেনে উঠবো এবং এখান থেকে আপনার সচিবালয় পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা মেবি। আমার যেহেতু র্যাপিড পাস করা আমি ওভাবে খেয়াল করিনি, ঢোকার সময় তাড়াহুড়োতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে 6 মে 2024, এখন সকাল 8:30টার মতো বাজে। মেট্রো রেলে অফিস আওয়ার হিসেবে ওইরকম ভিড় নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি কমই ভিড় আছে। নর্মালি অফিস আওয়ার আরও অনেক বেশি ভিড় থাকে। মেট্রো রেলে করে যাওয়ার সময় এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। এটা হচ্ছে আপনার আগারগাঁও পুরাতন বিমানবন্দরের এই ভিউটা মেট্রো রেল থেকে খুব সুন্দর লাগে আমার কাছে, তাই এখান থেকেও একটু ভিডিও করে রেকর্ড করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে উপর থেকে। অবশেষে প্রায় 25-30 মিনিটের যাত্রা শেষে আমি পৌঁছে গেলাম বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশনে। এখন স্টেশন থেকে নেমে আমি বাসে করে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিব। মেট্রো স্টেশন থেকে নেমে আমি উঠে গেলাম বিহঙ্গ পরিবহনের একটি বাসে। বাস আমাকে ডিসি অফিসের অপোজিটে নামিয়ে দিল। ভাড়া নিল 10 টাকা সচিবালয় থেকে ডিসি অফিস। তো চলুন এখন ভিতরে ঢোকা যাক। তো রাস্তা পার হয়ে আমি এই পাশে চলে আসলাম ডিসি অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যানার। আর আমার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য আমাকে মাফ করবেন, কারণ আমি এসব ব্যাপারে খুবই আনপ্রফেশনাল।
আর আমার খুবই আনকমফোর্টেবল ফিল হয় ক্যামেরার সামনে, এই জন্য আমি কথাও বলছি না, পরে ভয়েস ওভার দিচ্ছি। আসলে আপনাদেরকে একটা রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমার ভিডিওগুলো করা। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিসি অফিসে ঢোকার পরে একদম সর্বপ্রথম যে বিল্ডিংটা হাতের বাম পাশে, আমি সেটাই ঢুকে যাই। এবং এখানে ঢুকে আমি একটা নোটিশ দেখতে পাই, যেখানে খুব সুন্দর করে লেখা আছে যে জন্ম নিবন্ধন সংশোধনের ব্যাপারে 3 তলা 302 নম্বর রুম স্থানীয় সরকার বিভাগের, ওখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর যেহেতু এটা সরকারি অফিস, ডিসি অফিস, তো আমি ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, কারণ আমার জানা ছিল না এখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। তো যাই হোক, তারপর আমি ভিডিওটা করি যাতে আপনাদেরকে দেখাতে পারি। অনেকে আছেন ডিসি অফিসে কখনো যান নাই, আমি নিজেও কখনো যাই নাই, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো আমি একটু ভিডিও করে রাখি। এই যে হচ্ছে ঢাকার ডিসি অফিস। নিচে আমি কয়েকটা দেখলাম যে কোর্ট বসেছে, বিচার সালিশ হচ্ছে মেবি ওখানে। তো আমি এখান থেকে উঠে যাচ্ছি, এটা হচ্ছে 2য় তলায় আমি এসেছি। এখন আমি 3 তলার উদ্দেশ্যে যাচ্ছি। দুই পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, আপনারা যে কোনো এক পাশ দিয়ে উঠতে পারেন। তো আমি প্রথমে এই পাশ দিয়ে উঠি, ওদিকে না গিয়ে। তো এই পাশ দিয়ে উঠে দেখি যে আমি একটা এটা ভুল পাশে এসেছি। এদিকে মেবি টয়লেট ছিল, আর হচ্ছে কিছু কাজ চলতেছিল। দেখলাম মিস্ত্রি কাজ করতেছে, মেবি কোনো বুকশেলফ বানাচ্ছে এই যে। তো আমি আবার অপোজিট সিঁড়ি দিয়ে ওই পাশে চলে যাই, যে ওই পাশে গিয়ে আমি রুমটা পাই। আর এই যে উনি, পরবর্তীতে জানতে পারলাম এই যে আমার সামনের এই ভদ্রলোক, উনিও ওনার জন্ম নিবন্ধন সংশোধনের এই কাগজগুলো জমা দিতে এসেছে। তো আমরা দুইজনেই 302 নম্বর রুম খুঁজতেছিলাম। তো তারপর আমি পেয়েও যাই হাতের ডান দিকে 302 নম্বর রুমটা, কিন্তু এই রুমটাতে তখন কেউ ছিল না, রুমটার কাজ চলতেছিল। রুমের মানুষজন কই? এই রুমে তো আলো হয় না। জন্ম নিবন্ধন আছে? তো 302 নম্বর রুমে থাকা ছেলেটি আমাকে বলল যে রুমটা এখনো চালু হয় নাই, কাজ চলতেছে। এখন আপাতত জন্ম নিবন্ধনের এই কাগজপত্র জমা নেওয়ার কাজ এই পাশের এই রুমে চলতেছে। যে আপনারা এই যে এই রুমটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমানে জন্ম নিবন্ধনের কাগজপত্র জমা দেওয়ার রুম। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমি আমার কাগজপত্রগুলো জমা দিয়ে বের হলাম। ডিসি অফিসে আমার কাজ আপাতত শেষ। তো আল্লাহর কাছে শুকরিয়া, এখানে আমার কোনো ভোগান্তি পোহাতে হয়নি, খুবই সুন্দরভাবে আমি এসে কাগজগুলো জমা দিতে পেরেছি। আর ওনার যেই স্যার ছিল, ওনাকে আমি বলি যে কাগজ জমা দিতে এসেছি, তখন উনি বলে যে ফটোকপি করে নিয়ে আসেন। তো আমার সামনে যে লোকটা ছিল, ওনার কাছে ফটোকপি করা ছিল না, তো উনি ফটোকপি করতে চলে যায়। আর আমার কাছে যেহেতু অলরেডি ফটোকপি ছিল, তো আমি কাগজগুলো সাথে সাথে জমা দিয়ে দিই। এবং জমা দেওয়ার পরে তারা আমাকে বলে যে 1 সপ্তাহ পরে, অর্থাৎ আমি গিয়েছিলাম মেবি সোমবারে, তো আমাকে বলে যে সামনের সোমবারে আপনি আবার কাউন্সিলর অফিসে যাবেন, আপনার জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। তো এই তো ছিল ডিসি অফিসের যে জার্নিটা। আপনারা ডিসি অফিসে আসার সময় অবশ্যই ফটোকপি সাথে করে নিয়ে আসবেন। যদি তারা অরিজিনাল কপি জমা নেয় তো নিল, আর না হলে ফটোকপিটা হয়তো ওরা জমা নিবে এবং অরিজিনালটা আপনার কাছে থাকবে, যেটা নিয়ে আপনি পরবর্তীতে আবার কাউন্সিলের অফিসে যখন যাবেন তখন ওই মেন ডকুমেন্টসটাও তারা রেখে দিবে। আমারটাও রেখে দিয়েছিল। মেন ডকুমেন্টসটা রেখে দিয়ে আপনাকে জন্ম নিবন্ধন, সংশোধিত যে জন্ম নিবন্ধন সনদটা, সেটা আপনাকে দিয়ে দিবে। তো এখন আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আমার কাজ আপাতত শেষ। আমি আবার 7 দিন পরে ইনশাল্লাহ কাউন্সিলর অফিসে যাব আমার জন্ম নিবন্ধনটা সংগ্রহ করার জন্য। গ্রামে থাকলে উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদে হয়তো যেতে হতে পারে, আমি জানি না ঠিক। আমি যেহেতু ঢাকায় করেছি, আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি। তো সেখানে আপনারা গেলে ওনারা আপনাদের কাছ থেকে ফটোকপি জমা রাখবে। যেমন হচ্ছে আপনাদেরকে কিছু দিবে না, আপনাদেরকে বলে দিবে যে নর্মালি আমাকে বলেছে 1 সপ্তাহ পর, আবার কাউন্সিলর অফিসে যাবেন, গেলে ওনারা দিয়ে দেবে। তো এই তো ডিসি অফিসে কোনো টাকা পয়সা লাগে নাই, জাস্ট আমার গাড়ি ভাড়া লেগেছে ডিসি অফিসে যেতে। ভাসানটেক থেকে আমার সদরঘাট ডিসি অফিসে মেট্রো রেলে করে আমি গিয়েছি। তো সেক্ষেত্রে আমার ভাড়া গিয়েছে প্রায় 180 টাকা, যাওয়া এবং আসা সব মিলিয়ে। এবং ডিসি অফিসে কোনো টাকা পয়সা দিতে হয়নি, জাস্ট আমি কাগজটা ফটোকপি করে জমা দিয়ে চলে আসি। তো আমি তারপরে এই তো গেল ডিসি অফিস থেকে আমি আবার 1 সপ্তাহ পরে কাউন্সিলর অফিসে যাই। এটা হচ্ছে 1 সপ্তাহ পরের ভিডিও, অর্থাৎ আজকে 13 তারিখ মে মাসের 2024 সাল। আমি কাউন্সিলর অফিসের দিকে যাচ্ছি আমার জন্ম নিবন্ধন সংশোধিত কপি আনার জন্য। এটা হচ্ছে আমার এখান থেকে বেশি দূরে না, খুব কাছে, 20 টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া লাগে। এটা হচ্ছে বাসানটেক থানা, আমার যেই থানা আমি যেখানে থাকি। তো আমি এখন যাচ্ছি, আমি সাথে করে আমার ডকুমেন্টগুলো নিয়ে নিয়েছি, অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টগুলো আমি পেয়েছিলাম। বাসা থেকে ভাসানটেক বাজার পর্যন্ত আসলাম 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে। এখন এখান থেকে আবার অটোতে করে আমি কাউন্সিলর অফিসের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে ভাসানটেক বাজার মোড়। এই যে অটোতে করে চলে আসলাম আমাদের কাউন্সিলর অফিসের সামনে, হাতের বাম পাশে। এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড, ভাসানটেক। তো এই যে আমি এখন কাউন্সিলর অফিসের ভিতরে গিয়ে দেখব আমার জন্ম নিবন্ধন সনদটি কি সংশোধিত হয়ে এসেছে কিনা। আমি এখন কাউন্সিলর অফিসের মধ্যে আছি, এবং আমার হাতের এই স্লিপটি আমাকে প্রথম দিনই দেওয়া হয়েছিল, 5 তারিখে যেদিন অ্যাপ্লিকেশন করেছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম। এখানে জাস্ট ওই নাম্বারটা লেখা আছে, আমার অ্যাপ্লিকেশনের উপরে ওটা লেখা ছিল। পরে তারা বলে যে এখন কাউন্সিলর তো নাই, এখান থেকে আমার হালকা একটু ভোগান্তি হয় এই জায়গাটা, আমি এই জন্য বলতে চাই।
যে আপনাদের মূলত ওই কাগজটা জমা দেওয়ার সাথে সাথে হয়তো কাউন্সিলর যদি অফিসে থাকে বা আপনার চেয়ারম্যান যদি থাকে তাহলে হয়তো সাথে সাথে উনি ওটাকে সাইন করে দিলে হয়ে যায়। কিন্তু আমার কাউন্সিলর তখন অফিসে ছিলেন না, তো আমাকে বলা হয় যে আপনি বিকেলে আসেন। তো আমি ঠিক আছে, আমি তাহলে বিকালেই আসি। কথা বলে আমি কাগজগুলো ওনাদের কাছে জমা দিই। জমা দিয়ে ওই যে আমার মেইন অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট ওটা আমি জমা দিয়ে বিকেলে আবার আসতে বলে আমি বিকেলে আবার যাই। অর্থাৎ 13 তারিখ বিকেলে আমি আবার যাই। তো যাওয়ার পরে আমি যখন যাই তখন বলে যে না, আপনারটা এখনো সাইন করা হয়নি, আপনি পরের দিন আসেন, অর্থাৎ 14 তারিখে আসেন। তো যাক, আবার মনে হতাশা নিয়ে আবার চলে আসি বাসায় এবং 14 তারিখে আবার যাই। এবং এই যাওয়ার ভিডিওগুলো হয়তো আমি আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়ে দিব। আজকে 14 তারিখ, আমি আবার যাচ্ছি কাউন্সিলর অফিসের উদ্দেশ্যে। সেই একই পথ, একই রিক্সা, একই অটো। তো আসলে এটা হচ্ছে বাংলাদেশ, এখানে আপনাদের কোনো কাজ একবারে যদি হয়ে যায় বরং সেটাই আমাদের জন্য অবাক হওয়ার মতো বিষয়। তো কিছু করার নেই, এসব মেনে আমাদের এই দেশে থাকতে হয়। তো আমরা তাও আলহামদুলিল্লাহ যতটুকু আমরা সার্ভিস পাচ্ছি তাতে আমরা শুকরিয়া আদায় করি। তো যাক, এখন আমি আবার যাব কাউন্সিলর অফিসে, গিয়ে দেখবো যে আমার যেই জন্ম নিবন্ধন সংশোধন হওয়ার কথা সেটা সংশোধিত হয়েছে কিনা। তো এই যে আমি চলে আসলাম কাউন্সিলর অফিসে, রাস্তার অপোজিট থেকে একটু ভিডিও করে আপনাদেরকে অফিসটা দেখালাম। তো এই যে এখন আমি ভিতরে আছি অ্যান্ড আমি তাকে ওই আমার স্লিপটা দিলাম এবং তিনি আমার সকল ডকুমেন্ট, মানে এখানে অনেকগুলো জন্ম নিবন্ধন সনদ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই যারা যারা সংশোধনের জন্য আবেদন করেছিল, কিন্তু সকল ফাইল ঘেটেও উনি আমার জন্ম নিবন্ধনটা খুঁজে পাচ্ছে না বা আমার আম্মুরটাও পাচ্ছে না। তো দেখা যাক পাই কিনা শেষ পর্যন্ত। ওনারা বলে যে আপনার ডকুমেন্ট তো এখনো, মানে ওনারা অনেক ঘাটাঘাটি করে, তো ওনারা বলে যে না, আপনার এটা তো এখনো সাইন করা হয় নাই। তখন আমার মধ্যে একটু সন্দেহ জাগে। তো এক ভদ্রলোক আমার বয়সী হয়তো বা বা আমার চেয়ে ছোট হবে কোনো কোটায় বা কোনো কিছু, আমি যাই হোক, আমি কারো বদনাম করতে চাই না। তো উনি ছিল কম্পিউটারে, মানে ও ছিল কম্পিউটারের এখানে, উনি ও যে প্রিন্ট করে, কিন্তু দেখা গেল যে ও আমার জন্ম নিবন্ধনটা প্রিন্টই করে না। অর্থাৎ এটা ওনাদের যে কাউন্সিলরের অফিসে আসছে জন্ম নিবন্ধনটা, কিন্তু এটাকে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করে এটা, মানে প্রিন্ট না করলে তো আপনি এটা পাবেন কোথায়? এটা ওয়েবসাইট থেকে সংশোধন করে দেওয়ার পরে কাউন্সিলর অফিসে প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে আপনার চেয়ারম্যান বা কাউন্সিলর ওটাকে সাইন করে দেয়, তারপর আপনারটা ওকে। তো পরে আমি জানতে পারি যে ও আসলে প্রিন্টই করে নাই। পরে আরেক যেই লোক ছিল ওখানের স্টাফ, তো আবার ওকে একটু হালকা পাতলা বকা দেয় যে এটা তো উনি 5 তারিখের ফাইল, আপনি আজকে 15-14 তারিখ, এখনো তো হয়নি, আপনি তো এটা প্রিন্টই দেন নাই। হ্যাঁ, তুমি তো এটা প্রিন্টই দাও নাই। তো আবার এটা প্রিন্ট করে। বাট ভাই আসলে এটা বাংলাদেশ, আপনাদেরকে এরকম ছোটখাটো ভোগান্তি হইতেই পারে। তো আমার টোটাল একদিন দেরি হয়। তো আমি 14 তারিখেও পাই না। তো আমি তবে ওনারা আমাকে একটা দুটো ফটোকপি ধরিয়ে দেয়। আচ্ছা, আমার তো দুটো জন্ম নিবন্ধন, একটা আমার আম্মুর এবং একটা আমার, এবং বলে যে আপনি কালকে আবার আসেন, অর্থাৎ 15 তারিখে আসেন, আপনাকে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। তো এরপরে আমি আবার 15 তারিখে যাই। আজকে 15 তারিখ, আমি আবার আসলাম কাউন্সিলর অফিসের সামনে। এখন আমি ভিতরে গিয়ে দেখব। আমি এখন কাউন্সিলর অফিসের ভিতরে আছি এবং আলহামদুলিল্লাহ অবশেষে অনেক সাধনার পরে আমি আমার কাঙ্ক্ষিত জন্ম সনদগুলো হাতে পেলাম। যদিও ওগুলোর মধ্যে কিছু কাজ বাকি আছে, অর্থাৎ এগুলোর মধ্যে এখনো সিল মারা বাকি, সাইন করা হয়েছে, এখনো সিল মারা হয় নাই। তো আমার ডকুমেন্টগুলোতে এখন সিল মারাও সম্পন্ন হয়ে গিয়েছে, ডকুমেন্টগুলো পুরোপুরি কমপ্লিট এখন। তো এই মুহূর্তে আমার কাছে অনেক বেশি হ্যাপি ফিল হচ্ছিল, কারণ নিজের কাজটা আলহামদুলিল্লাহ নিজে নিজেই করতে পেরেছি, কারো সাহায্য ছাড়া, কোনো দালাল ধরা ছাড়া, কিংবা কোনো বাড়তি টাকা খরচ করা ছাড়া। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আর এখানে আমাকে কাউন্সিল অফিস থেকে চা অফার করা হয়েছিল, তো চাটা খেয়ে আমি এখন কম্পিউটারের দোকানে যাব, গিয়ে এই দুটোকে ল্যামিনেটিং করব এবং কিছু ফটোকপি করে রাখবো, যাতে করে পরবর্তী কাজে এগুলোকে ব্যবহার করা যায়। এই যে আমি এখন কাউন্সিল অফিসের সামনে কম্পিউটার দোকানে এসেছি ল্যামিনেটিং এবং ফটোকপি করার জন্য। আর এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম ভাইয়ের কাছ থেকে। তো আমি এখন এখান থেকে ল্যামিনেটিং এবং ফটোকপিটা করে নেব। এই তো ছিল কাহিনী। আর আমার কাউন্সিলর অফিসে, যেখানে আমার হয়তো সব মিলিয়ে 3বার যাওয়ার কথা, অর্থাৎ আমি একবার যাব অ্যাপ্লিকেশনের ফর্মগুলো জমা দেওয়ার সময়, আরেকবার যাব যখন ডিসি অফিস থেকে ফিরে এসে তাদের কাছেই 1 সপ্তাহ পরে যাব যখন কাগজগুলো জমা দেবো। এরপরে হয়তো একদিন সময় নিতে পারে কাউন্সিলরটা সাইন করার জন্য প্রিন্ট হওয়ার পরে, এবং একদিন পরে, অর্থাৎ টোটাল আমার 3বার যাওয়ার কথা কাউন্সিলর অফিসে। বাট আপনারা হয়তো চেয়ারম্যান অফিসে 3বার যাওয়ার কথা অফিসিয়ালি, কিন্তু সেখানে আপনাদের কয়বার যাওয়া লাগতে পারে সেটা আমি আসলে বাংলাদেশে তো বলা যায় না। তো আমার ক্ষেত্রে 5বার যাওয়া লাগছে, 2বার এক্সট্রা যাওয়া লাগছে, শেষ পর্যন্ত পেয়েছি আর কি। তো সব মিলিয়ে আমার এখানে কাউন্সিলর অফিসে আসা যাওয়াতে টোটাল 5বারে খরচ হয়েছে 200 টাকা। অর্থাৎ আমার বাসা থেকে যেতে এবং আসতে খরচ হয় 40 টাকা। তো আমি 5বার গেছি, 4-5-20, হ্যাঁ 200 টাকা আমার খরচ হয়েছে টোটাল। তো এই তো ছিল আমার টোটাল খরচ। ডিসি অফিসে আসা যাওয়া 180 টাকা, কাউন্সিলর অফিসে আসা যাওয়া 200 টাকা, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে তথ্য পূরণ করে কম্পিউটার দোকানকে দিতে হয়েছে 228 টাকা, এবং এই জন্ম নিবন্ধন সনদ ঠিক করার, সংশোধন করার ফি হচ্ছে 150 টাকা আমার।
একটা আমার আম্মুর বয়স সংশোধন এবং নাম সংশোধন, আর আমার শুধুমাত্র আমার বাবা মায়ের নাম সংশোধন। এই সব মিলিয়ে খরচ হয় আমার 150 টাকা। তো এই টোটাল খরচ হয় জন্ম নিবন্ধন ক্ষেত্রে, এবং এই টোটালে এতদিন সময় লাগে আমার। এখন আপনারা এটা থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে আপনাদের কতটা সময় লাগতে পারে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাউন্সিলর অফিস তুলনামূলকভাবে ভালো, আমাদের কাউন্সিলর যথেষ্ট ভালো। এখন কিছু কিছু লোকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে হয়তো আমাদের একটু ভোগান্তি পোহাতে হয়, যেমন আমার একদিন দেরি হয়েছে। আশা করি আপনাদের এগুলো হবে না, আমি দোয়া করি। তো এই তো, আশা করি আপনাদের অনেক কাজে দিবে এই ইনফরমেশনগুলো। যদি কাজে দেয় আমার জন্য একটু দোয়া করবেন। আর ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি আমার 5-এর সার্টিফিকেটটা ঠিক করে দেখাবো জন্ম নিবন্ধনটা দিয়ে। আশা করি সেই ভিডিওটাও আপনারা দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এই কাজগুলো খুব সহজে করতে পারেন, এই যে কিভাবে কিভাবে আমি গিয়েছি বা কিরকম বাস্তব অভিজ্ঞতাটা কিরকম হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের কাছে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আর আপনারা যে যে দায়িত্ব আছেন, প্লিজ আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন, কারণ আপনার এক একটা অবহেলার আল্লাহ কিন্তু হিসাব নেবেন। আপনার কারণে যদি অন্য কারো কোনো ক্ষতি হয়, যেমন আমার একটা দিন লস হলো, এই একটা দিন হিসাব কিন্তু আল্লাহ তার কাছ থেকে নেবেন, কারণ আল্লাহ এক যারা পরিমাণ ছাড় দেন না, এটা আমরা সবাই জানি। প্রতিটা জিনিসের হিসাব হবে। তো আপনারা যেই যেই দায়িত্বে আছেন, যেই পোস্টে আছেন, আপনারা একটু সিনসিয়ারলি আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। ওই ছেলেটা কিন্তু চাইলে আমারটাও যদি ওই প্রথম দিনে দিয়ে দিত প্রিন্ট, তাহলে হয়তো আমি ওই দিন বিকালেই পেয়ে যেতাম। কিন্তু তার এই যে দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, তার অবহেলার কারণে কিন্তু আমার একটা দিন দেরি হয়। তো যাই হোক, এটা বাংলাদেশ, তাও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে যতটুকু পেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।